হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার হওয়া সত্ত্বেও আজকের দিনটা ছিল একটু অন্যরকম। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ঘুম থেকে উঠেছি, উঠে এই যে একটু ওয়াকিং করে নিলাম আর এখন ওই যে ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নেব। আর বৃহস্পতিবার সকালে তো ছেলের পড়া থাকে, তো আজকে ওর পড়া রয়েছে, তো সেই কারণে ওর পড়ার ঘরটাকে আগে হচ্ছে গুছিয়ে দেব। আবার আজকে হচ্ছে এই ঘরটাতে একটু কাজ করা হবে। ওই যে বললাম না যে এসি লাগানো হবে, তো সেটাই হবে। তো সেই জন্য কোনো রকম এখন যাতে ওরা বসে পড়াশোনা করতে পারে, তো সেই কারণে আর কি ঘরটাকে একটু গুছিয়ে দেব। আর ক্লিনিং তো সেই পরে করতেই হবে কাজ হয়ে গেলে। তো যেহেতু এই যে বাসি ঘরটা ঝাড় দেবো, তাই ভাবছি বিছানাটাও একটু টান করে দিই, তাতে করে বিছানাটাও ঝাড় দেওয়া হয়ে যাবে আর একবারে হচ্ছে ঘরটাও ঝাড় দিয়ে নেব। তো এই রুমটা ঝাড় দিতে দিতেই হচ্ছে ওর টিউটর চলে এসেছিল, তো আমি ওনাকে একটুখানি ওয়েট করতে বলে ঘরটাকে ঝাড় দিয়ে দিলাম। তো ওই ঘরে তো বাবাইয়ের পড়া শুরু হয়ে গেছে, তবে আমি বাকি ঘরগুলো ঝাড় দিয়ে তবে ওর টিউটরকে চা দেবো। কারণ সবেমাত্র এসছে, সঙ্গে সঙ্গে চা না দিলেও হয়, তো আমি ওই মিনিট 10 বা 20 মিনিট পরে চাটা দিই। আর ততক্ষণে কিন্তু আমার এই ঘরের কাজগুলো গোছানো হয়ে যাবে। যেহেতু এই যে বাসি ঘরটা এখনও ঝাড় দেওয়া হয়নি, তো অন্যান্য দিন তো এতক্ষণে ঘর ঝাড় দিয়ে আমার রান্নাবান্নাও শুরু হয়ে যায়। তবে ওই যে আজকে ওদের ছুটি আছে জন্যই একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। আর আজকে যেহেতু রামনবমী, তো হাজবেন্ড ছেলের ওদের দুজনেরই ছুটি রয়েছে। তো এই সপ্তাহে আজকে তো বৃহস্পতিবারে হাজবেন্ডের ছুটি আছেই, তাছাড়াও ওর ভোটের ট্রেনিং ফ্রেনিং দিয়ে ওই সানডে পর্যন্ত টানা ছুটি। আর জানো তো ওরা বাড়িতে থাকলে আমাকে একটু কাজ বেশি করতে হয় বা আমার বিশ্রামটা একটু কম হয়। তবে জানি না কেন ওরা বাড়িতে থাকলে আমার মনটা ভীষণ ভালো থাকে। যদিও এই দিনে কাজের প্রেশারটা আমার বেশি থাকে, তবুও এক অন্যরকম আনন্দ মনের মধ্যে কাজ করে। তো কারণটা কি সেটা কিন্তু আমি এখনও জানি না। তো ওদিকে দুটো ঘরের বিছানা ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়েছি, রান্নাঘরটাও ঝাড় দিয়েছি, আর এখন সোফাটা পরিষ্কার করে এই যে ডাইনিংটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু বাবা ছেলে দুজনেই ঘুম থেকে উঠে গেছে, তাই ঘরটাকে ফাঁকা পেলাম, তাই ভাবলাম কি যে বিছানাটা একবারে গুছিয়ে ঝাড় দিয়ে তারপরে যাই। না হলে ওই যে ঘরটা ঝাড় দেওয়া হতো, তবে বিছানাটা ঝাড় দেওয়া হতো না। তো সেই জন্য যেহেতু ফাঁকা পেলাম, তাই ভাবছি একবারে পরিষ্কার করে যাই। আর দেখো আজকে তো ঘরের দুদিকের জানলাটাই খুলে দিয়েছি, আর এই পূর্ব দিকের জানলাটা দিয়ে খুব সুন্দর রোদ পড়েছে। আর জানো তো প্রত্যেকদিন ইচ্ছে হলেও সকালবেলা কিন্তু এই জানলাগুলো খোলাও হয় না, বা বিছানাটা এরকম গুছিয়েও আমার যাওয়া হয় না। তো আজকে ওই যে বললাম ওরাও যেহেতু উঠে পড়েছে, তাই ভাবলাম যে একবারে ঘরটাকে গুছিয়ে রেখে তারপরে হচ্ছে স্নানে যাব। তো এই যে সকালে উঠে একটু ওয়াকিং করেছি, তারপরে এই যে ঘরের কাজকর্মগুলো গোছাচ্ছি। তো গরম তো একটু লেগেইছে, তাই ভাবলাম যে আজকে স্নান সেরে পুজো সেরে তারপরেই যাব রান্নাঘরে। আর আজকে বারটাও বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার হলে কি করি বলো তো, যেহেতু পুজোর চাপটা একটু বেশি থাকে, তো সেই কারণে রান্নাবান্না সেরেই আমি পুজোটা দিই। তবে আজকে যেহেতু এই যে ছুটি আছে, রান্না যদি একটু দেরি করেও হয় তাও কোনো অসুবিধা নেই। তো সেই জন্য ভাবলাম যে আজকে পুজোটা করে তবেই রান্নাঘরে যাব। তো তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে এই যে রান্নাঘরে চলে এলাম। তো এখন ওদেরকে একটু চা দিতেই হবে, কারণ আমি যদি এখন চা না দিয়ে স্নানে চলে যাই, তাহলে স্নান করে এসে পুজো করে ওদের চা দিতে অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে আগে ওদের চা, তারপরে একটু খাবার দিয়ে যাই, তারপরে আমি হচ্ছে ধীরে সুস্থে স্নান পুজো সেরে রান্নাবান্না করব। তো এদিকে ছেলেকে তো প্রত্যেকদিন ওর ওই নিউট্রিশন মিক্সটা দিই, তো আজকে ভাবলাম যে একটু ছাতু দিই। আর এই গরমের সময় ছাতুটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। তো ছেলের জন্য এখানে ছাতু নিয়েছি, আর ওর টিউটরের জন্য এই যে 1 গ্লাস জল আর একটু চা। আর এদিকে হাজবেন্ডের জন্যও চা করেছি, তো এদেরকে আগে দিয়ে এসে তারপরে হচ্ছে হাজবেন্ডের চাটা দেবো। আর আজকে আমাদের বাড়ি কাজ হবে, মানে এসি লাগানো হবে বলতে আমাদের যে বেডরুমে এসিটা রয়েছে সেই এসিটা ওই ছোট রুমটাতে শিফট করা হবে। কারণ হলো কি, রুমটা যেহেতু ছোট, তো ওই রুমের জন্য আমাদের একটা 1.5 টনের এসি নিতে হতো। আর আমাদের বেডরুমেরটাই যেহেতু 1.5 টনের এসি, তো সেই জন্য হাজব্যান্ডও চাইছে না যে আবারও একটা 1.5 টনের এসি নিতে। তো সেই কারণেই 1.5 টনের এসিটাকে ছোট রুমটাতে ট্রান্সফার করা হবে, আর আমাদের রুমের জন্য একটা বড় এসি নেওয়া হবে। আর সেই কারণেই ওই রুমটাতে আগের দিন তো ইলেকট্রিকের পয়েন্ট করা হলো, সেই জন্য অনেক ধুলোবালি হলো, তো সেগুলোকে আমি পরিষ্কার করে নিলাম। আর আজকে যেহেতু এসি ইনস্টল করা হবে, তো আজকে তো আরও অনেক বেশি ধুলোবালি হবে। তাছাড়াও আমাদের বেডরুমটাও কিন্তু আজকে অনেকটাই নোংরা হবে। তো এই নিয়ে বেশ অনেক দিনই ধুলোবালির কাজ চলবে আমাদের বাড়িতে। তো বাড়িতে যে ধরনের কাজই হোক না কেন, সেগুলোর পিছনে যে এত ঝামেলা, তো এগুলো কিন্তু রোজ রোজ ভালো লাগে না। তো এই যে একবার এটা করা হয়ে গেলে আর কিন্তু কোনো কাজই হচ্ছে ঘরে করানো হবে না।
আর ওই ঘরে ওই যে বললাম এসিটা লাগাতেই হতো, কারণ কারণ আমাদের এই বেডরুমে এখানে যদি ওকে নিয়ে পড়তে বসাই তাহলে ওই ঘর থেকে আবার বই খাতাগুলো টেনে টেনে এই ঘরে আনতে হবে, আর বেডরুমটাও সেই অগোছালো হয়ে পড়ে। সেই জন্য পড়াশোনার জন্য আলাদা একটা ঘর হলে খুব ভালোই হয়। আর ওই যে যে বললাম যেহেতু উপরের ঘর, তো সেই জন্য এসিটা কিন্তু লাগতোই ওই ঘরে। তো এই যে সমস্ত কিছু গুছিয়ে এখন ঠাকুর ঘরে চলে এলাম। তো এখন এই যে ঠাকুরের জন্য প্রসাদ তৈরি করছি। তো গতকালকে হাজবেন্ড হচ্ছে এই তরমুজ আর কিছু ফল এনেছিল, তো সেগুলো দিয়েই আজকে প্রসাদটা দেব। আর তরমুজটা এবছরে আজকে প্রথম আনা হলো, তাই ভাবলাম যে আগে ঠাকুরকে দিই, তারপরে আমরা প্রসাদ পাবো। তোমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ঝুমা দিদি ভাই, তো লিখেছে তোমার ওয়াশিং মেশিনটা আর আমার ওয়াশিং মেশিনটা একদিন বিকাল থেকে রাতের রুটিন শেয়ার করো, আর তুমি ঠাকুরের থালা বাসন কী দিয়ে মাজো। ও আচ্ছা, জেনে খুব ভালো লাগলো গো। আর হ্যাঁ, সত্যি ওয়াশিং মেশিনটা ভীষণ ভালো, খুব ভালো জামাকাপড় পরিষ্কার হয় ওটাতে। আর হ্যাঁ, আমিও ভেবেছি যে একদিন বিকাল থেকে রাতের রুটিন তোমাদের সাথে শেয়ার করব। আর তুমি জিজ্ঞেস করেছো যে আমি ঠাকুরের থালা বাসন কী দিয়ে মাজি। তো আমি ঠাকুরের থালা বাসনগুলো পিতম্বরী দিয়ে মাজি, আর না হলে তেঁতুল দিয়ে মাজি। তবে এই কয়েকদিন হলো পিতম্বরী তেঁতুল দুটোই কিন্তু আমার শেষ হয়ে গেছে, তাই গতকালকে কিন্তু ঠাকুরের বাসন আমি খুব ভালো করে মাজতেও পারিনি। ওই যে সাবান দিয়ে মাজি, মানে ভীম সাবান দিয়ে, তো সেটা দিয়েই আর কি ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। তো তারপরে দেখো এদিকে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল, আর এখন মনটা অনেকটাই শান্ত। তো ওই যে ঠাকুরের প্রসাদগুলো জানো তো এই ছোট ছোট ঝুড়িগুলো দিয়ে ঢেকে দিলাম, কারণ ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ওখানে কয়েকটা টিকটিকি চলে আসবে। আর যেহেতু প্রসাদটা আমাদের পরে নিতে হবে, তো সেই কারণে এই ছোট ঝুড়িগুলো দিয়ে ঢেকে দিলাম। তো তারপরে দেখো এদিকে রান্নাঘরে এসে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। আর এখন ঘড়িতে কিন্তু ওই 9:30 বেজে গেছে। আর ছেলেকে পড়িয়ে ওর টিউটর সবেমাত্র বেরিয়ে গেল। তো এখন হচ্ছে এই যে রান্না বান্না করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে। আর হাজবেন্ড তো ওই যে সকালে চা খেয়েছে, এত তাড়াতাড়ি ভাত হলেও খেত না। আর ছেলেকে ওই যে একটু ছাতু খাইয়ে দিয়েছি, তো সেই জন্য কিন্তু অনেকটা নিশ্চিন্ত। আর আজকে কি দিয়ে কি রান্না বান্না হবে সেগুলো গতকালকে রাতে আমি আর হাজবেন্ড ঠিক করে রেখেছিলাম। আর আমি চেষ্টা করি যে ছুটির দিনগুলোতে ওর পছন্দের খাবারগুলো রান্না বান্না করতে। যদিও বাকি দিনই ওর পছন্দ মতোই রান্নাগুলো হয়, তবে ছুটির দিনগুলোতে আমি ওকে জিজ্ঞেস করি যে কি দিয়ে কি রান্না করব আর কি খেতে চাও। তো ওর এই যে পছন্দের একটা ডাল, সেটা হলো ডালের চচ্চড়ি। তো ওই ডালের চচ্চড়িটা বানাবো, আর ওর অল টাইম ফেভারিট আলু ভাজা। তো আজকে সকালের মেনু হবে এই ডাল চচ্চড়ি আর আলু ভাজা। আর দুপুরে যা রান্নাবান্না হবে সেই কারণে আজকে একটু বাজার যেতে হবে, কারণ ঘরে একটুও মাছ নেই। সবজি তরিতরকারি এগুলো আছে, তবে মাছ মাংস সব কিন্তু শেষ। তো সেই কারণে একটু মাংসও আনা হবে, আর তার সঙ্গে কিছু মাছও আনা হবে। আর মাছ রান্না করলে ছেলে খেতে গিয়ে ভীষণ বিরক্ত করে, তো সেই জন্য ওই মাংসটাই একটু বেশি ঘন ঘন করা হয়। তবেও মাটনের থেকে চিকেনটাই বেশি পছন্দ করে। মাটনে যেহেতু একটু তেল চর্বি থাকে, তো ওগুলো যেন তো মুখে পড়লেই ফেলে দেয়। এমনকি মাছের তেল, তাছাড়া চিকেনেও যে অল্প কিছু তেল থাকে, তো সেগুলোও কিন্তু মুখে পড়লে পুরো খাবারটাই বের করে দেয়। আর সেই কারণে ও যেহেতু চিকেনটা খেতে বেশি পছন্দ করে, তো আমাদের বাড়িতে চিকেনটাই একটু বেশি রান্না হয়। তো তারপরে দেখো এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি আলু ভাজা করার জন্য। আর ওই যে বন্দিতা দিদিভাই বলেছিল না যে আলুটাতে নুন মাখিয়ে রাখতে, তো আজকে দেখো সেই টিপসটাই অ্যাপ্লাই করছি। তো চলো, রেজাল্টটাও তোমাদের সামনেই হবে। তো আমি আগে থেকে কিছু বলবো না, তোমরাই দেখে বলবে। তো তারপরে ওই যে ডালের চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম। তো এই রান্নাটা খুবই সহজ। ওই যে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ডালটাকে খুব ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে এই যে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। তো এই ডালটাকে ভাঙতে হয় না, এরকম গোটা গোটাই থাকে। তো এটাই হলো ডালের চচ্চড়ি। তো দেখো আলুটাকে কেটে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। আর জানো তো এতগুলো আলু একসাথে আমি যেদিনই ভাজতে গেছি সেই দিনই পুরো আলুর ঘন্ট হয়ে গেছে। তো আজকের রেজাল্টটা দেখে আমি তো ভীষণই অবাক হয়েছিলাম। তো এত ভালো আলু ভাজা আমি এই প্রথম টাইম ভাজলাম। তবে আজকে যেরকম ভেজেছি আমার মনে হয় যে পরবর্তীতে আরও ভালোভাবে ভাজতে পারবো, যেহেতু আজকে প্রথমবার করছি। আর জানো তো হাজবেন্ডের জন্য যেহেতু প্রতিদিনই ডাল করতে হয়, এমনকি ও ডাল ছাড়া খেতেই পারে না। তো আমাদের বাড়ি গেলে মাছ মাংস তো হয়ই, তার সঙ্গে কিন্তু মা প্রত্যেক দিনই ডাল করে। আর সেই ডালের সঙ্গে এই রকম আলু ভাজা করে। তবে আমি এতদিন জানতাম না যে মা আলু ভাজাটা কিভাবে করে। তো বাড়ি এসে ওরকমভাবে করার চেষ্টা করতাম, অনেক বেশি বেশি তেল দিতাম। তবে এরকম আলু ভাজা কিন্তু আমি কখনোই করতে পারিনি।
তো সত্যি দিদিভাইয়ের টিপসটা ফলো করে কিন্তু আজকে আমার ভীষণ উপকার হয়েছে। তো চলো এবার হচ্ছে চিকেনটা করব। তো আগের দিন আমাকে একজন দিদিভাই বলেছিল যে চিকেনটাকে ভিনিগারের জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে, আর আমার বান্ধবী বলেছিল কি ওটাকে লেবু মাখিয়ে রাখতে। আর যেহেতু আমার ঘরে পাতিলেবু নেই, তো সেই কারণে আজকে ভিনিগারের টিপসটাই ফলো করছি। তো এদিকে জলের মধ্যে কিছুটা ভিনিগার দিয়ে এই যে চিকেনগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর এখন চলো মাংসের জন্য মশলাটা তৈরি করে নিই। তো এখানে ওই যে ডাল হতে হতে না তখন রসুনটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম। ওই যে বললাম রসুন ছাড়াতে একটু বেশি সময় লাগে। তো তারপরে একে একে পেঁয়াজ, আদা, লঙ্কা সবটাই গুছিয়ে নিয়েছি। তো এই যে এতটা চিকেনে কিন্তু এইটুকুই লঙ্কা দেব। আর ওই দিলে ১ চামচ হচ্ছে লঙ্কা গুঁড়ো দিতে পারি। আর এর থেকে যদি বেশি ঝাল খাওয়া হয় তাহলে ছেলে কিন্তু খেতেই পারবে না। আর এই যে এই লঙ্কাগুলো যেহেতু বেলেডাঙার লঙ্কা, তো সেই জন্য লঙ্কাগুলোতে ভীষণই ঝাল। দেখতে অল্প মনে হলেও তরকারি কিন্তু ভীষণ ঝাল হয়ে যায়। তো তারপরে দেখো ওখানে একটু গরম মশলা থেতো করে দিয়েছি ফোড়নে, আর এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজগুলোকে একদম ব্রাউন করে ভেজে তারপরে হচ্ছে বাটা মশলাটা দিয়ে দেব। তো এদিকে তো আমি রান্নাবান্না করছি আর ওইদিকে কিন্তু ঘরের কাজও শুরু হয়ে গেছে। তো হাজব্যান্ডই হচ্ছে ওদের দেখাশোনা করছে, কোথায় কি হবে সেটা দেখিয়ে দিচ্ছে। তো এই যে হাজব্যান্ড বাড়ি আছে বলেই ওই কাজগুলোও দেখাশোনা করতে পারছে। না হলে এই যে আমি একা থাকলে যদি ওরা আসতো, তাহলে আমাকে এই রান্নাবান্না নিয়ে বা ওদের পিছনে সব কিছু দেখাতে গিয়ে একদম নাজেহাল অবস্থা হয়ে যেত। তো তারপরে দেখো জলটা ঝরিয়ে নিয়ে এই যে চিকেনগুলো দিয়ে দিলাম। আর এটা যতক্ষণে কষা হবে ততক্ষণে যে মাছগুলো এনেছে ওগুলোকে ধুয়ে নেব। তো আজকে বাজার থেকে এনেছে হাজব্যান্ডের অল টাইম ফেভারিট এই যে বাটা মাছ। তো অন্যান্য মাছ ভালোবাসে, তবে তার মধ্যে বাটা মাছগুলোও কিন্তু ভীষণ ভালোবাসে। তো সেই জন্য আমার আর হাজব্যান্ডের জন্য কিছু বাটা মাছ, আর ছেলে যেহেতু বাটা মাছ খেতে পারবে না তাই ওর জন্য একটুখানি কাতলা মাছ আনতে বলেছিলাম। তো এই দেখো সেটাই এখানে নিয়ে এসছে। তো মাছগুলোকে ওই যে খুব ভালো করে ধুয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। আজকে তো এই যে মাছগুলো আর রান্না হবে না, তো পরে এগুলো মিলিয়ে মিশিয়ে রান্না করে নেওয়া যাবে। তো তারপরে এই যে মাছগুলো নুন দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন ওই যে বললাম এগুলোকে ফ্রিজে রাখবো। তো ডাল হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর ওদিকে তো চিকেনটা বসিয়ে দিয়েছি। তো এখনও কিন্তু আমাদের সকালের খাওয়া দাওয়া করা হয়নি। হাজব্যান্ড ওই যে বললাম ওদের পিছনে ঘোরাঘুরি করছে। তো ছেলেকে তো খাইয়ে দিয়েছি সময় করে, আর এখনও আমার আর হাজব্যান্ডের কিন্তু খাওয়া হয়নি। তো এই যে চিকেনটাকে খুব ভালো করে কষে এই যে একটু গরম জল দিয়ে দিলাম। তো এটা কিছুক্ষণ ফুটবে, তারপরে হচ্ছে ওই যে একটু গরম মশলা দিয়ে নুনটা টেস্ট করে নামিয়ে নেব। তো জানো তো এই যে রান্না করেছি আজকে ভিনিগারের জলে ভিজিয়ে, সত্যি চিকেনের যে আষ্টে গন্ধটা সেটা কিন্তু একেবারেই চলে গেছিলো। আর জানো তো আগে পরে আমি চিকেনে ভিনিগার দিয়েছি কখন বলো তো, যখন ওই যে চিকেন পকোড়া করি তখন। তো আমি জানতাম কি যে চিকেনে ভিনিগার আর নুন মাখিয়ে রাখলে চিকেনটা অনেকটা সফট হয়। তো সেই কারণেই আর কি আমি ওই পকোড়ার জন্য যে চিকেনটা করি সেটাতে হচ্ছে নুন আর ভিনিগার মাখিয়ে রাখি। তবে এই যে রান্নার সময় যে চিকেনটা করছি মানে করি সেটাতে কিন্তু কোনো দিন এই লেবু বলো ভিনিগার বলো এগুলো কিছুই দিইনি। তো আজকে সত্যি ওটা দিয়ে করেছিলাম, গন্ধ তো একটু লাগেইনি, বরং ভালোই হয়েছিল খেতে। তো আমার জানতো এই চিকেনের উপর থেকে একদম রুচি উঠে গেছিলো। তো চিকেনটা যে পাত্রে রান্না করে রাখা হতো তার ঢাকনাটা খুললেই আমার কেমন গা গুলিয়ে উঠতো। তো আজকে দেখি সেই গন্ধটা কিন্তু একদমই আসেনি। তো আমার কথা বিশ্বাস না হলে তোমরাও কিন্তু একটা দিন হলেও এটা অ্যাপ্লাই করে দেখতে পারো। তো তারপরে দেখো এখানে তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন ওই যে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নেব। তো খাওয়া দাওয়া করে ওদেরকে একটু চা করে দিলাম। আর আজকে ওরা ৩ জন কাজ করতে এসছে। ২ জন হলো এসিটাকে শিফট করবে, আর একজন হচ্ছে ইলেকট্রিশিয়ান। তো ইলেকট্রিকের কিছু কাজও আজকে করাতে হতো। তো সেই জন্য ওরা ৩ জনেই আজকে কাজ করতে এসছে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো লিখেছে খুব ভালো লাগলো ভিডিও, তুমি খুব ভালো মনের মানুষ, তোমার বাবার বাড়ি চাপড়া, আমার বাড়ির কাছাকাছি, অনেক ভালোবাসা তোমার জন্য বোন। থ্যাংক ইউ দিদিভাই, আর তুমিও আমার ভালোবাসা নিও। আর জানো তো দিদিভাই আমি যখন পড়াশোনা করতাম তখন কিন্তু ওই কৃষ্ণনগরেই পড়তে আসতাম। কৃষ্ণনগর যে তালপুকুর রোডটা আছে ওই ফুয়ারার মোড় দিয়ে যেতে হয়। তো ওখানটায় একটা পুরনো বাড়ি আছে, ওখানটায় হচ্ছে আমি টিউশন পড়তে যেতাম। আর তাছাড়াও সমস্ত শপিং কেনাকাটা সব কিন্তু কৃষ্ণনগর থেকেই করা হতো। তো বিয়ের পরে তো সেইভাবে আর বাপের বাড়ি গেলেও কৃষ্ণনগরে কেনাকাটা করার উদ্দেশ্যে তো আর আসা হয় না। আর আমি আর আমার দিদি যেহেতু সেম কলেজেই পড়তাম, তো কলেজ থেকে ফেরার পথে প্রায় প্রত্যেক দিনই হাই স্ট্রিটে ওই যে ফুলের দোকানের পাশে যে ফুচকার দোকানটা আছে ওখান থেকে ফুচকা খেতাম, তারপরে আমুলের দোকান থেকে আইসক্রিম লস্যি এগুলো খেয়ে তবেই বাড়ি যেতাম।
আর লাকিলি আমাদের দু বোনের মধ্যে আমার দিদি কিন্তু বিয়ের পরেও কৃষ্ণনগরেই থাকতে পারছে, কারণ আমার জামাইবাবুর স্কুলটা কৃষ্ণনগরে। তো তারপরে দেখো ওরা কাজ করে দিয়ে চলে গেছে, আর এখন এই যে ঘরটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো হাজব্যান্ড বলেছিল যে ওই ঘরটাকে পরিষ্কার করে দেবে, তবে ওই যে বললাম যে ওকে এই সমস্ত কাজ করতে দেখে আমার ভীষণ খারাপ লাগে, তো তাই আর কি ওকে স্নান করতে পাঠিয়ে দিয়ে আমি ঘরটাকে পরিষ্কার করে নিলাম। তো এখন আমার একটু ডেজার্ট খাওয়ার মন চাইছিল, তাই ভাবলাম যে একটুখানি ডেজার্ট বানিয়ে নেওয়া যাক। তো দেখো আজকে ডেজার্টটা আমি বানাবো পাস্তা দিয়ে। তো এখানে আমি নিয়ে নিয়েছি ডিজানোর আটা পাস্তা। তো এই যে তোমাদেরকে তো আগেই বলেছি পাস্তাটা কিন্তু ভীষণ হেলদি, আর এটাতে কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার আর প্রিজারভেটিভ নেই। তো সেই জন্য বড়দের জন্য তো ভালোই, তাছাড়া বাচ্চাদেরও কিন্তু নিঃসন্দেহে দেওয়া যায়। তো পাস্তাটাকে ফার্স্টে একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, তারপরে একটুখানি দুধ আর নুন দিয়ে আর একটুখানি গুড় দিয়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছি, আর এখন এই যে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। আর এটাকে কিছুক্ষণ ফুটিয়ে এই যে একটু ঘন করে নিয়েছি। আর এখানে দেখো আমার এই ডেজার্টটা রেডি হয়ে গেছে। আর তোমরা যদি এই পাস্তাটা নিতে চাও তাহলে ডেসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। তারপরে মিস্ত্রিরাও চলে গেছে, তো ওদেরকে যাওয়ার সময় একটু তরমুজ কেটে দিয়েছিলাম। আর এখন দেখো সন্ধ্যাবেলা রেডি হয়েছি। হাজব্যান্ড বলল যে একটা এসি দেখতে যাবে, তো বলেছিল কদিন পরেই নেবে। তো বলল চলো দেখে তো আসি। তো ওই দেখতে গিয়েই পছন্দ হয়ে গেল, আর এসিটা নেওয়াও হয়ে গেল। তো এখানে হাজব্যান্ড সমস্ত ফর্মালিটিগুলো করছে, আর এদিকে এরা দুজনেই কিন্তু প্রথমবার দুজন দুজনকে দেখছে। তো এসে যেহেতু এদের দুজনের নেচারটাই এক, তো দুজনের খুব বন্ধুত্ব হয়ে গেছে। তো সেটাই আমি ক্যাপচার করছিলাম। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সাথী বোন, তো লিখেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করলাম দিদিভাই, প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সাথী। আরও কমেন্ট করেছিল ঋতু বর্মন, তো লিখেছে খুব ভালো লাগলো দিদি ভিডিওটা। থ্যাংক ইউ ঋতু। তো তারপরে আমাদের ওখানে সমস্ত ফর্মালিটি করা হয়ে গেছে, আর এসিটা আমাদের আগামীকালই ডেলিভারি দেবে। তো তারপরে এখানে এসে আমরা একটু জল ফুচকা খেয়েছি, তারপরে একটু এই যে দই ফুচকা নিয়েছিলাম। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।